নমস্কার। আজকে বলবো হচ্ছে ধনু রাশি সম্পর্কে। সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 16ই ডিসেম্বর। সূর্যের পরিবর্তন 1 মাসের জন্য হয়। তো 16ই ডিসেম্বর থেকে একদম 14ই জানুয়ারি 2026 পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনু রাশিতে। ধনু রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কারক গ্রহ। ধনু রাশির ক্ষেত্রে হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং সূর্যদেব। তো রাশির উপর অবস্থান করবে। তো এই সময়কালে এই ধনু রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হই, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, সিংহ রাশি বলছি, ধনুরাশির ক্ষেত্রে সূর্যের এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু সবার প্রথমে বলি এটা একটা খুব ভালো সংকেত দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। কারণ যখন ভাগ্যের ঘরের অধিপতি যখন রাশির উপর অবস্থান করে, এমনি এটা একটা মহাভাগ্যবান যোগ। এবং তার উপর আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, নিজের নক্ষত্রেই অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে, মিথুন রাশিতে রয়েছে, সপ্তম ঘরে অবস্থান করছে এবং নিজের রাশিকে দেখছে। ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। তাহলে নিজের রাশিকে যখন কোনো গ্রহ দেখে এবং নিজের নক্ষত্রে অবস্থান করে দেখে এবং তার সাথে ভাগ্যের ঘরের অধিপতিকে যেরকম দেখছে, সেরকম পঞ্চমপতি মঙ্গলকেও দেখছে, তাহলে এটা মহাভাগ্যবানের ভাগ্যবান যোগ। এই যোগের তুলনা নাই এই মুহূর্তে বলতে গেলে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশি তো বর্তমানে ঢাইয়া চলছে, শনিদেবের ঢাইয়া চলছে, শনি চতুর্থ ঘরে অবস্থান করছে। কিন্তু এটা একটা বলতে গেলে ঈশ্বরের বরদান স্বরূপ এই ধনুরাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। জীবন আমূল পরিবর্তন হবে এই 1 মাসে। এবং আমি এই কথাও আজকের ভিডিওতে তুলে ধরবো, সেটা হচ্ছে কি যে আগামী 2026 তো হচ্ছে সূর্যের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী। তো বিশেষ করে সমস্ত ধনুরাশির দর্শক বন্ধুকে একটাই মেসেজ দিব, সেটা হচ্ছে যে সূর্যের বছর, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, কারণ সূর্যই হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। তো সূর্য যাদের জন্মকুষ্ঠিতে খুব খারাপ অবস্থায় রয়েছে, গ্রহণযোগে রয়েছে, সূর্যের সাথে শনির অবস্থান বা শনির নক্ষত্র অবস্থান, যেভাবে হোক সূর্য পীড়িত অবস্থায় রয়েছে, তো সেই সূর্যকে কিন্তু বল প্রদান করতে হবে। কারণ সূর্যের এই সংখ্যাতত্ত্ব হিসাবে যে আসছে 2026, এতে কিন্তু প্রত্যেকটা রাশি ভালো অবস্থায় যাবে, সুযোগ সুবিধা চারিদিক থেকে একটা অপরচুনিটি পাবে। এর মধ্যে ধনুরাশিও কিন্তু সব থেকে বেশি পাবে, কারণ ধনুরাশির ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব। তো যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, তারা অবশ্যই এই উপাচার, এটা মানে সারা জীবনের মতন উপাচার বলে দিচ্ছি, এই উপাচার করবেন। একটু পয়সা খরচা হবে, আমাকে পয়সা দিতে হবে না, আপনারাই খরচা করবেন। সেটা হচ্ছে কি, বাড়িতে সূর্যযন্ত্র অবশ্যই স্থাপন করবেন। সূর্যযন্ত্র স্থাপন করবেন, বিধি দ্বারা স্থাপন করবেন। প্রত্যেক দিন সাদা চন্দন লাল চন্দন বাটনাতে বাটবেন, বেতে স্নান করে উঠে সেই চন্দন হাতের মাঝখানে 2টি আঙ্গুলে নিয়ে ওই যন্ত্রের উপর শুধু ছিটিয়ে দেবেন। আর বলবেন ওম হ্রিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রীং। এই মন্ত্র উচ্চারণ করলে সূর্য যথেষ্ট বলি হবে। যদি এটাও না করতে পারেন, যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, বা যেখান থেকে বেরোতে পার না, হয়তো কেউ পড়াশোনার জন্য বিদেশে গেছে, মেসেই থাকছে, যে ঘরে থাকবে সেই ঘরে পূর্ব দিকে ওয়ালে লাগিয়ে দিয়ে তার সামনে দাঁড়িয়ে এই মন্ত্র বললেন, গায়ত্রী জপ করলেন, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলেন, তাতেও হবে। মোট কথা সূর্যকে বলি করতে হবে। আর যন্ত্র যখনই স্থাপন হয় বা যন্ত্র যখনই কাছে থাকে, সেটা কবজের মতন কাজ করে। অতএব সূর্যকে কিন্তু বলি করতে হবে। তো এই যন্ত্র কোথায় পাওয়া যাবে? এই যন্ত্র আমাদের ইউটিউবে এখন দিয়েছে। ইউটিউব আমাদের এই ভিডিওতে স্ক্রিনে টাচ করবেন, প্রোডাক্ট বলে অপশন থাকছে, সেই অপশনে আপনারা এই পাবেন এই যন্ত্রগুলো। খুব কষ্ট হতো আগে, বহু লোক চেত যন্ত্র যাদের আমরা দেখেছি, হাত দেখেছি, কুষ্টি দেখেছি, বহু লোককে দিতে পারিনি এর আগে। কারণ এটা বানানো একটা কষ্ট সাধারণ, যে কেউ তামার জিনিস তো আর বানাতে চায় না, সোনার জিনিস হলে ধাপা ধাপ বানিয়ে দেবে, কিন্তু তামার জিনিস বানাতে চায় না। তো যাই হোক, অবশ্যই জোগাড় করবেন যাদের প্রয়োজন রয়েছে। আর এটা একান্ত প্রয়োজন, যাদের সূর্য ভালো থাক না থাক, সূর্যকে কিন্তু ভালো করতে হবে। ধনুরাশি ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং সূর্যদেব। তো সূর্যকে যথেষ্ট বলি করলে সূর্য মানে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু ধনুরাশি জীবনে কিন্তু নিয়ে আসাবে। তো যাদের প্রয়োজন রয়েছে, একান্ত প্রয়োজন, তারা অবশ্যই সংগ্রহ করবেন, বাজেটের মধ্যে রয়েছে। এবং এখান থেকে হ্যাঁ মানে ভাববেন যে আমি বললাম আমার কমিশন লাভ হবে, সেটাও না কিন্তু। যে কমিশন 10%, তার মধ্যে ইউটিউবের পার্সেন্টেজ রয়ে ওই ধরেন যে 500 টাকা যদি কোনো একটা যন্ত্র বিক্রি হয়, 500 টাকা থেকে শুরু, তো 10% মানে কি 50 টাকা, তারপর ইউটিউবের কমিশন দিয়ে আমাদের কিছু না। আমরা চাচ্ছি যে আপনাদের যেন ভালো হয় সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করে। তো পরিষ্কারভাবেই বললাম, আমি বুঝিয়ে দিলাম। ভাববেন যে এই ভাই হয়তো খুব লোভী, যার জন্য কথাগুলো তুলে ধরছে। তো যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এবার মেন বিষয় বস্তুতে আসি।
তো সূর্যের এই যে পরিবর্তনটা হচ্ছে একদম রাশির উপর অবস্থান করবে, এবং রাশিতে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু মঙ্গলের সাথে জুতি তৈরি করে নেবে। মঙ্গলের সাথে জুতি তৈরি গেল এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি একদম সপ্তম দৃষ্টি পড়ছে, এবং এই জুতির উপর শনির প্রভাব থাকবে, তার সাথে কেতুরও প্রভাব থাকবে। শনির দশম দৃষ্টি এবং কেতুর গুরুবদ দৃষ্টি। কেতু অবস্থান করছে ভাগ্যের ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র পাচ্ছে। এবার সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু প্রবেশ করে যাবে মূল নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। তো মূল নক্ষত্র কেতুর নক্ষত্রে সূর্য অবস্থান করছে, আর সূর্যের ঘরে কেতু অবস্থান করছে। কেতু থাকছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুক্র আবার থাকছে দ্বাদশ ঘরে। 20 তারিখে আবার শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করবে। তাহলে এইখান থেকে জিনিসটা যেটা উঠে আসছে সেটা কি, যে মানে বিগত দিনে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ থেকে মুক্তি পেয়ে যাওয়া। কারণ এই মূল নক্ষত্র হচ্ছে কি বিনাশকারী নক্ষত্র। তো বিনাশ কিসের করবে? অধর্মের বিনাশ করবে আর ধর্মের জয় করবে। অর্থাৎ কোনো কিছু ভালো জীবনে হতে গেলে তার বিনাশের প্রয়োজন। সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। এই নক্ষত্রের কিন্তু অনেক ধরনের মানে বুঝিয়ে দেয়। এটা হচ্ছে মেন মানে, এটা হচ্ছে বিনাশকারী নক্ষত্র। তো কিসের বিনাশ হবে? অধর্মের বিনাশ হবে, ধর্মের জয় হবে। তো সেই জিনিসগুলো কিন্তু ঘটবে এই ধনুরাশি, এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে একদম রাশির উপরে। তো এই মূল নক্ষত্রে অধর্ম জিনিসটা বলতে যে জিনিসগুলোতে সংঘর্ষ করা হচ্ছিল বিগত দিনে, সেইখানটাতে একটা প্রবল জয়ের সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ কেতু কিন্তু ধর্মের ঘরে যে নক্ষত্রটা পাচ্ছে পূর্বা ফাল্গুনী, এটা কিন্তু বিজয়ের পরবর্তী উল্লাস, যেটা শুক্রদেবের নক্ষত্র। ভাগ অধিপতি দেবতা হচ্ছে ভাগ, এবং সৌভাগ্যের দেবতা বলা হয়। অর্থাৎ একটা ভালো জীবনে কিন্তু উপলব্ধির জীবনে একটা ভালো অপরচুনিটি পেয়ে যাওয়া, ভালো যেখানটাতে সংঘর্ষ ছিল সেখান থেকে একটা বিজয় হাসিল হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই অবস্থানে। এবং রাশির উপর যেহেতু অবস্থান হচ্ছে এবং মঙ্গল সাথে রয়েছে, মঙ্গলও কিন্তু এই মূল নক্ষত্রেও থাকছে। মঙ্গল আর সূর্য কিন্তু 25 তারিখ পর্যন্ত এখানটাতে থাকবে। শুক্রও চলে আসবে 25 তারিখে, 20 তারিখে শুক্রও চলে আসবে। 25 তারিখ পর্যন্ত একদম কিন্তু মূল নক্ষত্রে 3টি গ্রহই কিন্তু অবস্থান করবে। হেভি সময় হতে যাচ্ছে মূল নক্ষত্রে কিন্তু আরও একটি বিশেষ গুণ রয়েছে, সেটা হচ্ছে কি, যে যতই মানে খারাপ পরিস্থিতিতে পড়ুক এরা কিন্তু ঘুরিয়ে দাঁড়িয়ে যায়। এদের মধ্যে একটা ঈশ্বরীয় শক্তি থাকে, ক্ষমতা থাকে। যতই বাজে পরিস্থিতিতে আসুক জীবনে, সেখান থেকে উঠে দাঁড়াবে। মূল কথার অর্থ কি? জড় শিকড় গভীর। অর্থাৎ যে কোনো কাজের গভীরে প্রবেশ করবে এবং সেই জিনিসটাকে খুঁজে বার করে শিকড় সমেত উপরে ফেলে দেওয়া, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ বললাম যে ভালো জিনিস হতে গেলে বিনাশের প্রয়োজন। সেই জিনিসগুলো, যেগুলো খারাপ জিনিস হলো, সেগুলো দূরে সরে যাবে এবং বিভিন্ন দিক থেকে এই সময়কালে উন্নতি। এবার সূর্য আর মঙ্গলের জুতি রয়েছে রাশির উপর, তারপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। অর্থাৎ এই সময়কালে বহু কিন্তু প্রশাসনিক কাজগুলো হবে, যেগুলো গোপনে কাজ করায়, যেগুলো জনসম্মুখে আসে না, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি। প্রশাসনের পুলিশ বাহিনী হোক, সেনাপ্রধান হোক, সিআইডি, সিবিআই, সেই সমস্ত কাজগুলো থেকে বিশেষ উন্নতি। এছাড়া যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন সেগুলো দিক থেকে উন্নতি, বা সরকারকে যারা মাল সাপ্লাই বিগত দিনে দিয়েছিলেন তার কোনো একটা রেজাল্ট পাচ্ছিলেন না বা বিল আটকে গেছিল, সেগুলো উন্নতি। কারণ মূল শিকড় কিন্তু একটা গাছকে আটকে রাখে, সেই গাছের কিন্তু ছায়া পায়, সেই গাছের ফল কিন্তু আমরা ভোগ করি। তো সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে যে দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা জিনিসের কিন্তু একটা ভালো রেজাল্ট জীবনে পেয়ে যাওয়া, কিংবা যেখানটাতে একটা সংগ্রাম হচ্ছিল, যেখানটাতে জয়ী হচ্ছিল না, সেই জায়গাতে কোর্ট কেস মোকদ্দমা এগুলোতে জয়ী লাভ করা। কারণ এই সময় যে এই নক্ষত্রের যে মানে কেতুর নক্ষত্র অবস্থান করছে, কেতু শুক্রের নক্ষত্র অবস্থান করছে, আর শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ কোর্ট কেস মোকদ্দমা যেখানটাতে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল না, সেখানটাতেও কিন্তু জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কেতুর নক্ষত্রে। তবে এর মাইনাস দিকটা হচ্ছে কি, যে অশান্তি গণ্ডগোল কেউ তো চায় না বর্তমান যুগে। অতএব অশান্তি গণ্ডগোল থেকেও কিন্তু দূরে থাকতে হবে। এবং মঙ্গল যেহেতু এই নক্ষত্রে অবস্থান করছে, চট করে মাথা গরম এগুলোও কিন্তু হবে এই নক্ষত্রে। তো যাই হোক, মূল নক্ষত্রে থাকবে 29শে ডিসেম্বর পর্যন্ত, 16ই ডিসেম্বর থেকে একদম 29শে ডিসেম্বর পর্যন্ত। তারপরে চলে আসবে 29 ডিসেম্বর থেকে একদম 10ই জানুয়ারি পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু হেভি নক্ষত্র। এই নক্ষত্র কি সবসময় ফুর্তি থাকবে মনের মধ্যে কাজ করার জন্য, যে সামনের দিকে এগিয়ে থাকার জন্য একটা ফুর্তি থাকবে, এবং সামনে যদি কেউ থাকে তারও মনের মধ্যে কিন্তু এনার্জি নিয়ে চলে আসে। অর্থাৎ সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে মোটিভেশন করে দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু করে দেয় এই পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু খুবই ভালো নক্ষত্র, কাজ করার একটা প্রেরণা যোগায়, জীবনে এগিয়ে চলার বিশাল প্রেরণা যোগায়। এই পূর্বাষাঢ়া নক্ষত্রের যে সিম্বল, সেই সিম্বল কিন্তু দেওয়া হয়েছে কুলাকে, যে কুলা দিয়ে ধান পরিষ্কার করা হয়, গম ঝাড়া হয় এমনি করে। সেই জিনিসটা, যে খারাপ জিনিসটাকে ফেলে দেওয়া, ভালো জিনিসটাকে গ্রহণ করা, এই জিনিসটাকে বোঝায়। এবং শুক্রের যেহেতু প্রভাব থাকে, এর আরও একটি কিন্তু চিহ্ন, সেটা হচ্ছে কি হাতির দাঁত। হাতির দাঁত কি প্রচণ্ড দামি হয়, প্রসাধনী হয়, সেরকম কিন্তু এরা সমাজে মান সম্মান সব কিছু যশ খ্যাতি সমস্ত কিছু লাভ করে। তো সূর্য এই নক্ষত্রে অবস্থান করবে এবং এই সময়কালে শুক্রও কিন্তু প্রবেশ করে যাবে শুক্রও প্রবেশ করবে, এবং তার সাথে আবার বুধও প্রবেশ করে যাবে এই ঘরটাতে। অর্থাৎ ধনুরাশিতেই কিন্তু একসাথে 4টি গ্রহ অবস্থান করবে, এবং তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ খুবই একটা ভালো সময়, কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে। যে কাজগুলো জীবনে হচ্ছিল না সেই কাজগুলো হবে এই সময়কালে।
এবং কর্মক্ষেত্রে চারিদিক থেকে উন্নতি, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। তবে বিশেষভাবে মানে প্রভাব পড়বে হচ্ছে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, আধিকারিক হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, ওকালতি হিসাবে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, তারপর হচ্ছে সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, এছাড়া যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সমাজে বিশেষভাবে মান সম্মান পদ প্রতিষ্ঠার অধিকারী হবেন। এবং এরপরে যখন সূর্য চলে আসবে আবার ওই 10ই জানুয়ারি থেকে চলে আসবে হচ্ছে উত্তরা সারা নক্ষত্রে। তো উত্তরা সারা নক্ষত্রের তো একটি চরণ পড়ে, একটি চরণ পড়লেও এখানটাতে 14 তারিখ পর্যন্ত থাকছে, তো ভালো রেজাল্ট দেবে এখানটা। তো সূর্য নিজের নক্ষত্রে চলে আসবে, তো এই সময় নিজের নক্ষত্রে অবস্থান সূর্য করবে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে। তাহলে কত সুন্দর যোগ যে ভাগ্যের ঘরের অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করবে, আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে সেই নিজের ঘরকে দেখবে, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতিকেও দেখছে, আবার পঞ্চমপতিকেও দেখছে। কত সুন্দর বিভৎস অবস্থান ধনুরাশির। এটা আমি কেন, পৃথিবীর যে কোনো জ্যোতিষী একই কথা বলবে, ধনুরাশির বললে বললে চারিদিক থেকে উন্নতি, ধনুরাশির চরম শিখরে যাবে উন্নতির এই সময়কালে। খুবই ভালো পজিশন হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, জীবনকে একদম পরিবর্তন করে দিবে। তো যাই হোক, এই সময়কালে বহু ভালো ভালো কাজ হবে জীবনে, যে কাজগুলো জীবনে হচ্ছিল না, বাধার উপর বাধা ছিল, ধাই আর শনির প্রভাব ছিল কিছুটা, সেই প্রভাবগুলো কেটে যাবে। মোট কথা বলতে গেলে চারিদিক থেকে একটা ভালো খুশির মানে আবহাওয়া থাকবে ধনুরাশির জীবনে এই সময়কালে। অর্থাৎ 2026 শুরুই হচ্ছে ধনুরাশি দিয়ে, মানে সেই সময় শুরু হচ্ছে ধনুরাশির, মানে খুবই একটা ভালো উন্নতি। যার জন্যই কিন্তু আমি সবার প্রথম বললাম যে যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই কিন্তু এই জিনিস করতে হবে, না তো কিন্তু সময় ভালো সময় চলে গেলে তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। আর যে যন্ত্রের কথা বলছি, এই যন্ত্র সত্যি কথা বলতে আমরা জ্যোতিষী হিসাবে আমি একটাই কথা বলবো, এগুলো যন্ত্র চট করে কিন্তু পাওয়া যায় না। আজকে আমি এসেছি, হ্যাঁ, মানে শুধু এই জিনিসটা বলার জন্য যে এই যন্ত্রের প্রয়োজনই রয়েছে মানুষের জীবনে। কারণ সূর্য সবসময় মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু কিন্তু সূর্য থেকেই চলে আসে। যাদের সূর্য খারাপ হয় জীবনে অবস্থান, তাদের কিন্তু মান সম্মানের কিন্তু অভাব থাকে। যেখানে সেখানে যে কর্মের ঘরে দেখালো সূর্যের গ্রহণযোগ লেগে বসে রয়েছে, তাহলে কি হবে, কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা চলে যাবে, সমস্ত রকম মানে মান সম্মান চলে যাওয়ার কিন্তু অবস্থান তৈরি করে, কর্ম চলে যাওয়ার অবস্থান তৈরি করে দেয়, বিভিন্ন রকম দিক থেকে সমস্যা তৈরি করে দেয়, পিতার শারীরিক অসুস্থতা করে দেয়, পিতার সাথে সম্পর্ক খারাপ করে দেয় সূর্য যদি খারাপ হয়ে যায়। তো যাদের রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন। এছাড়া অন্যান্য উপাচার রয়েছে, যেরকম প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এগুলো তো যথেষ্ট কাজ দিবে। তারপরে পিতাকে যথেষ্ট স্নেহ করবেন, যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ ব্লেসিং নিয়ে অবশ্যই করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভাবে এই অ্যাস্ট্রো এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে, দেখবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে অনুপ্রাণিত হবেন। নমস্কার, ধন্যবাদ। আজকে মকর রাশিকে নিয়ে বলবো, সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব রাশি পরিবর্তন করছে ডিসেম্বর মাসের 16 তারিখে। সূর্য অবস্থান করবে হচ্ছে ধনু রাশিতে, এবং এখানে থাকবে হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত। তো সূর্য হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি। তো সূর্যের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে মকর রাশির কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহগত আলোচনা এবং চন্দ্ররাশি অনুসারেই করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রেম, ভালোবাসা ও আশীর্বাদের চোটেই কিন্তু এত দূর আসতে পেরেছি। তো যাই হোক, সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু অবস্থান করবে ধনু রাশিতে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। তাহলে সূর্য অষ্টমপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান মানে এখানটাতে একটা বিভৎস একটা বিপরীত রাজ্য তৈরি করে ফেলা। কারণ সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়ে যাচ্ছে। সমসপ্তম যোগ তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে। দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, নিজের নক্ষত্রে বসে মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা হচ্ছে দ্বাদশ ঘরে। এই ঘরে সূর্য অবস্থান করছে অষ্টমপতি হয়ে, অর্থাৎ গুরুর দৃষ্টি রাজার উপর পড়ছে। এবং সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে মঙ্গলের সাথে কিন্তু যুতিটা হচ্ছে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার শনির উপরেও পড়ছে। শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, যেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ। জানুয়ারি মাসের 20 তারিখে শনি আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আন্ডারে সমস্ত গ্রহ প্রায় চলে আসবে। কারণ 20 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, তারপরে আবার 28 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে। অর্থাৎ 4টি গ্রহ এই দ্বাদশ ঘরে অবস্থান করবে। সেই সময়ও কিন্তু গুরুর দৃষ্টি থাকছে, এবং এই জ্যোতির উপরে শনিরও দৃষ্টি থাকছে, তার সাথে কেতুরও গুরুবর দৃষ্টি থাকছে। এটাই সব থেকে বড় টুইস্ট এই সময়কালে, যে জানুয়ারি মাস শুরু, বছরের শুরুই কিন্তু এইভাবে হতে যাচ্ছে মকর রাশি। বিভৎস একটা জিনিস উঠে আসছে।
কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে এই নক্ষত্রগুলোকে নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করলে, যদি চরণ ধরে আর নবাংশ ধরে যদি আলোচনা করা যায় তো বহু বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, অত তো বলা সম্ভব নয়, শর্টকাটে বলবো যেগুলো মূল্যবান জিনিসগুলো সেগুলোই তুলে ধরবো, কোন দিক থেকে সাবধান সেগুলোই বলবো। তো এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাও কিন্তু মকর রাশি ফেভারে, বহু দিক থেকে একটা উন্নতির কিন্তু দিক দেখাচ্ছে মকর রাশির। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তনটা করবে সেই মুহূর্তে বিপরীত রাজ্য গুরু দ্বারা দৃষ্ট, গুরু নিজের রাশিকে দেখছে, তার সাথে যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটা হয়ে গেছে মূল নক্ষত্র। মূল নক্ষত্র থাকবে 16ই ডিসেম্বর থেকে একদম 29শে ডিসেম্বর পর্যন্ত, একটা দীর্ঘ সময়। এবং মূল নক্ষত্রের অধিপতি কেতু। কেতু কিন্তু আমার থাকছে সেই সূর্যেরই রাশি সিংহ রাশিতে, সেটা হচ্ছে অষ্টম ঘরে। এবং কেতু যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার 4টি চরণই পরে এই সিংহ রাশিতে। অধিপতি দেবতা হচ্ছে ভাগ, সৌভাগ্যের দেবতা। এবং যে নক্ষত্রের অধিপতি আবার হচ্ছে কি শুক্রদেব। তো এই শুভ নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুভ নক্ষত্র, এই নক্ষত্রকে বলা হয় সৌভাগ্যের দেবতার নক্ষত্র। তো এই নক্ষত্রের অধিপতি শুক্র এই সময় আবার লাভের ঘরে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে নিয়েছে। তো লক্ষ্মীনারায়ণ যোগটা যে তৈরি করেছে, শুক্র থাকছে শনির শনি বলছি বুধের নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে, আর বুধ থাকছে কিন্তু শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রে। এবং এই যে কোণটা তৈরি হয়ে গেছে শুক্র আর বুধের কোণটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম কাম ত্রিকোণে হয়ে গেছে। আর সূর্যের যে অবস্থান এই মূল নক্ষত্রে সেটা কিন্তু হয়ে গেছে মোক্ষ ত্রিকোণে। এই যে ত্রিকোণগুলো তৈরি হচ্ছে এটাতে বিভৎস সময়। এবার মূল নক্ষত্রটা হচ্ছে কি, মূল নক্ষত্রের যে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে কি, সিম্বলটা হচ্ছে শিকড়, অর্থাৎ জ্বর শিকড় গভীরে পৌঁছে যাওয়া, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। এবং এই নক্ষত্রটাকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো কিসের বিনাশ করবে এই সময়কালে? এই সময়কালে বিনাশ হবে অধর্মের। যারা অধর্ম পথে রয়েছে, যেটা মকর রাশির জীবনে ঘটেছে, যে অধর্মের বিনাশ হবে। এখানটা অষ্টমপতি সূর্য এই মূল নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করে অধর্মের বিনাশ করবে। এবার অধর্মের বিনাশটা কোন দিক থেকে মকর রাশির জীবনে প্রস্ফুটিত হবে বা দেখা দিবে? সেটা হচ্ছে যে সমস্ত বেআইনি জিনিস, যে সমস্ত নির্মম অত্যাচার দীর্ঘদিন ধরে মকর রাশির জীবনে হয়েছিল, সেটা প্রকৃতি এই সময়কালে তাদের শাস্তি স্বরূপ দিবে। যে কারোর জমি বেইমানি করে দখল করে নেওয়া, কাউকে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, জীবনের রাস্তায় অগ্রসর হচ্ছে, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তাকে পিছন দিক থেকে বেইমানি ছল চাতুরি করে তার সর্বস্ব হরণ করে নেওয়া, তাদের কিন্তু এই সময়কালে একটা 12টা বাজবে। এই মূল নক্ষত্রে যখন সূর্য আসবে এবং সূর্যের উপর যখন দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়বে, নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে ধর্মের ঘরে এই 4টি চরণই পড়ছে, মূল নক্ষত্রের 4টি চরণ। এটাকে বিনাশকারী নক্ষত্র বলে। অর্থাৎ ভালো জিনিস জীবনে ঘটতে গেলে যে খারাপ জিনিসের যে বিনাশ, সেই বিনাশ কিন্তু ঘটাচ্ছে। এবং যেটা হচ্ছে একদম মোক্ষ ত্রিকোণে, অর্থাৎ আধ্যাত্মিকের ঘরে কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে এই মূল নক্ষত্রে। মূল নক্ষত্রের আরও একটি সব থেকে বড় জিনিস হচ্ছে কি, যে এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে যতই গভীরে পড়ে যাক, যতই তলে পড়ে যাক, এদের উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটা থাকে এই মূল নক্ষত্রের। মূল নক্ষত্রের যে সিম্বল, যে জ্বর শিকড় গভীর থেকে গভীরে প্রবেশ করা, মূল নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে বিশেষ গুণ থাকে যে কোনো কিছু হলে তার কিন্তু ভিতরে গভীরে প্রবেশ করবে, তার আসল জিনিসটাকে বের করে তুলে সেটাকে উপরে ফেলে দেওয়া, সেটাকে কিন্তু বুঝায়। আবার মূল নক্ষত্র কিন্তু এটাও বুঝায় যে একটা গাছকে একটা শিকড়ে কিন্তু আটকে রাখে, যে গাছটার কিন্তু আমরা ছায়া, তারপরে গাছের ফল সমস্ত কিছু জীবনে ভোগ করি। তো সেই জিনিসটাকে বুঝাচ্ছে যে এখান থেকে সব রকম জিনিসই কিন্তু এই মূল নক্ষত্র থেকে উঠে আসছে এই সময়কালে, দ্বাদশ ঘরে উঠে আসছে এই জিনিসটা। অর্থাৎ যে মানে একটা জীবনের যে একটা অন্যায় জিনিস ঘটে যাওয়া, সেই অন্যায় থেকে এখন ন্যায়ের দিকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে কিন্তু এই অষ্টমপতির এই নক্ষত্রে অবস্থান। সেটাও কিন্তু দ্বাদশ ঘরে বিপরীত রাজ্য এবং মঙ্গলের সাথে অবস্থান। মঙ্গলও কিন্তু মূল নক্ষত্রে অবস্থান করবে এই সময়কালে। মঙ্গল হচ্ছে কিন্তু লাভের ঘরের অধিপতি, সেরকম কিন্তু সুখের ঘরের অধিপতি হয়ে মূল নক্ষত্রে দ্বাদশ ঘরে এই সূর্যের সাথে জুতি তৈরি করবে। আবার 20 তারিখে শুক্রও প্রবেশ করবে এই নক্ষত্রে। শুক্র প্রবেশ করে যাবে, একসাথে 3টি গ্রহ অবস্থান করবে এই মূল নক্ষত্রে। এবং 28 তারিখে তো আবার বুধ অবস্থান করবে, তখন 4টি গ্রহই কিন্তু মূল নক্ষত্রে থাকবে এক সময়। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে। কিন্তু মূল নক্ষত্রকে অনেকে অনেক রকমভাবে এই নক্ষত্রের চলে এসছে, যেটা নিয়ম অনেকেই অনেক রকমভাবে কিন্তু তুলে ধরেছে যে গণ্ডমূল, জীবনে এই মূল নক্ষত্রে জন্মালে এই সমস্যা ওই সমস্যা। কিন্তু না, যদি এরকম হতো তাহলে ধর্মের ঘরে এই মূল নক্ষত্র আসতো না। গুরুর ঘরে মূল নক্ষত্র কিসের কাজ? অধর্মের কাজ হবে, বিনাশ হবে। কিসের বিনাশ হবে? অধর্মের বিনাশ হবে, ধর্মের স্থাপন হবে। তো সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে মকর রাশির জীবনে যে অন্যায়গুলো হয়েছিল, অ্যাকচুয়ালি সেই অন্যায়ের সাথে যারা জড়িত ছিল প্রকৃতি তাদের কিন্তু
এই সময়কালে বিচার করে রেখে দিবে। কারণ শনিও কিন্তু অবস্থান করছে সেই দ্বাদশ ঘরে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বার্গী অবস্থায় গুরু দ্বারা দৃষ্ট হচ্ছে এই ধনু রাশি, এবং শনিরও দৃষ্টি থাকছে এই নক্ষত্রের উপর। অর্থাৎ একটা জবরদস্ত একটা ভালো জিনিস কিন্তু দেখতে পাবে এই সময়কালে মকর রাশি। তো এই সময়কালে শুধু এই দিক থেকে কাজ সেটাও না, বহু দিক থেকে যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন, এবং এই জুতিটা সূর্য আর মঙ্গলের জুতি, তারপর গুরুর দৃষ্টি, অর্থাৎ প্রশাসন লেভেলে যারা যে সমস্ত কাজগুলো সমাজের সামনে উঠে আসে না, সিবিআই, সিআইডি, বিভিন্ন রকম দেশ, বিভিন্ন রকম কাজ যেগুলো প্রশাসন লেভেলের, সেই কাজগুলোতে সফলতা পেয়ে যাওয়া। এছাড়া অষ্টম ঘরটা হচ্ছে কি রিসার্চ জাতীয় বিদ্যার ঘর, আর দ্বাদশ ঘরটা হচ্ছে মেডিকেল ঘর। তাহলে এইখান থেকে সেই জিনিসগুলো উঠে আসছে যে এমন কিছু জিনিস যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন মকর রাশি, যেখানটাতে এমন কিছু একটা গবেষণা তৈরি করে ফেললো যেটাতে মকর রাশির নাম উজ্জ্বল চারিদিকে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা শিক্ষার দিকটা তুলে ধরলাম, সেই জিনিসগুলো উঠে আসছে। অর্থাৎ খুবই একটা ভালো দিক, যেরকম শিক্ষার দিক সেরকম প্রশাসনের দিক, সেরকম ব্যবসায়িক মনোভাব, সেই জিনিসটাও কিন্তু উঠে আসছে। তো শিকড় মানে একটা গাছের সম্পূর্ণ জিনিসটাও উঠে আসছে। তো গাছ থেকে ফল থেকে আরম্ভ করে গাছের কাঠ দিয়ে বহু রকম কাজকর্ম হয়ে থাকে, তো সেই রকম কিন্তু। এবং শনি কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করছে, আসবাবপত্র জিনিসটাও বুঝাচ্ছে, এই তৃতীয় ঘরে যোগাযোগ ব্যবস্থাও জিনিসটাও বুঝাচ্ছে। অর্থাৎ কাঠের সামগ্রীর সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট বা শৌখিন পদার্থ, সেইগুলো কাজও কিন্তু, বা ফলের কাজগুলো, এই কাজগুলো যথেষ্ট সমস্ত মানে কাজ এই সময়কালে উঠে আসছে, যেখানটাতে আয় উন্নতির যোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো, এই জিনিসগুলোও কিন্তু বুঝাচ্ছে। কিংবা বিদেশে যে যারা যাদের অবস্থা খারাপ হয়েছিল, যে কোথাও কর্মহীন অবস্থায় পড়েছিল, তাদের বা তারা কোনো যে সমস্যাগুলো পড়েছিল, সেই সমস্যাগুলোও কিন্তু এই সময়কালে সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই মকর রাশির। অর্থাৎ চারিদিক থেকে এই নক্ষত্রও কিন্তু একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার খারাপ জিনিসটা কি, যে মূল নক্ষত্রে খারাপ জিনিসটা হচ্ছে যে মাথা গরম করা কিন্তু চলবে না। কারণ কেতুর নক্ষত্রে কিন্তু আমার মঙ্গল অবস্থান করছে, তো মঙ্গল কিন্তু একটুতে অধৈর্য হয়ে যায় এবং দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো সেই জিনিসগুলো যে খারাপ, যে বিনাশকারী বললাম, হয়তো কারোর সাথে গন্ডগোল, অশান্তি, এগুলো থেকে দূরে থাকতে হবে। আবার কি মকর রাশির জীবনে সেই জিনিসগুলো উঠে আসছে, যারা কোর্ট কেস মোকদ্দমায় দীর্ঘদিন ধরে ঝুলছিলেন, সেদিক থেকে একটা সুরাহা পেয়ে যাওয়া, বা সেখানটাতেও একটা জয়ী জিনিস হয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই মূল নক্ষত্রে। এরপরে 29শে ডিসেম্বর থেকে একদম জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্র খুবই চন্মনের নক্ষত্র। সূর্য অবস্থান করবে পূর্বাষাঢ়াতে, সে সময় শুক্রও থাকছে, আবার বুধও চলে আসবে। তো এই সময়কালে কি হবে, যে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানে এই পাওয়ারটা খুব বেশি থাকে, যে কাউকে মোটিভেশন করে দেওয়া, যে কাজ করছে না এমন একটা কথা বললো, সেই কাজের প্রতি আগ্রহ হয়ে যাওয়া। অর্থাৎ তাহলে এই সময়কালে যে কাজ যে করতো না, মকর রাশি অনেকে হাফসল হয়ে গেছে, যে কোনো কিছু হচ্ছে না জীবনে, কোনো কিছু করতে পারছি না। বহু মকর রাশির জাতক জাতিকারা যেগুলো নার্ভাস হয়ে গেছে, এক কথায় যে কোনো সঙ্গ পাচ্ছে না, এখন সেই সময়টা কিন্তু জেগে উঠবে, যে না কিছু করতে হবে জীবনে, উঠে দাঁড়াতে হবে, সংঘর্ষ করতে হবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শনি তৃতীয় ঘরে অবস্থান করছে। কখন কাজ দিবে শনি? যখন তুমি তোমার আশেপাশে কাউকে দেখতে পারবা না, চোখে শুধু দেখবা তুমি একা পড়ে রয়েছো, তোমার আত্মীয় স্বজন বলে কেউ নাই জীবনে, তুমি একা পড়ে রয়েছো, তোমার বন্ধু বান্ধব জীবনে কেউ নাই। যেখানে ফোন করছো তোমার ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, তুমি যেখানটাতে যাচ্ছ সেখানটাতে আগে ভেবে নিচ্ছে যে টাকা পয়সা ধার দেনা চেতে আসছে। এই যে একটা জীবনের সংঘর্ষ, সেই সংঘর্ষের মধ্যে একটা যে একটা আলো জ্বালিয়ে দেওয়া, সেই জিনিসটা কাজ করবে এই পূর্বাষাঢ়া নক্ষত্র। মনকে চনমনে করে দিবে যে কিছু করতে হবে জীবনে, উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, এই যে সাহস মনের মধ্যে, সেটা কিন্তু এই পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে চলে আসে। এটা হচ্ছে খুবই মোটিভেশন নক্ষত্র, এক কথায় বলতে গেলে, যে কর্ম করুক, এই কর্ম কিন্তু এখন নিজের দায়িত্ব কর্তব্যকে যথেষ্ট ভালো মতন করে পালন করতে পারবে এই এই নক্ষত্রে। এত সুন্দর নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র। এই নক্ষত্রের মেন যে সিম্বল, সেটাকে দেওয়া হয়েছে কুলা। কুলা বলতে আমাদের গ্রামগঞ্জে বেশি ব্যবহৃত হয়, শহরেও হয়, সেটাও না। যে কুলা দিয়ে যে ধান ঝাড়া, গম ঝাড়ে, গমের যে ভিতরে যে কুড়া, যে নোংরা জিনিসটাকে সেটাকে ঝেড়ে ফেলে দেওয়া, ভালো জিনিসটাকে সংগ্রহ করে নেওয়া, এটাই কিন্তু সেই পূর্বাষাঢ়া নক্ষত্র। এবং এই নক্ষত্রের কিন্তু সিম্বল আরেকটি রয়েছে, সেটা হচ্ছে কি হাতির দাঁত। অর্থাৎ এই সময়কালে যারা প্রসাধনী, দামি বস্তুর সাথে, কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি হয়ে যাওয়া। এবং জ্ঞানের দিক থেকেও একটা চরম জিনিস এই সময়কালে, যে ভালো জ্ঞান, ভালো সঙ্গ জীবনে পেয়ে যাওয়া, সেটাও কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে যেরকম ব্যবসা বাণিজ্য, সেরকম কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমস্ত কিছু উঠে আসছে জীবনে। অর্থাৎ জীবন কিন্তু একটা গতির মধ্যে চলে আসা, সেটাও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে কিন্তু বুঝাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, জ্ঞানী নক্ষত্র, বিদ্যান নক্ষত্র। মানে যে কাজ করবে না তাকেও কাজের দিকে আগ্রহী করে দিবে। এটাই তো সব থেকে বড় ব্যাপার, যে বসে থাকতে থাকতে মকর রাশির এমন হবে যে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে, এই চিন্তা চট করে চলে আসবে মাথার মধ্যে। কিভাবে দাঁড়াতে হবে? নিজেকে সংঘর্ষের মাধ্যমে দাঁড়াতে হবে।
ছোট থেকেই তো বড় হয়, যা হারিয়েছি এখন তো সেই জিনিসটা আলাদা। এখন গ্রহদের সাপোর্ট রয়েছে, চারিদিক থেকে আয় উন্নতির যোগ রয়েছে। মকর রাশি একটা ভালো অবস্থান হতে যাচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, দ্বাদশ ঘরে অবস্থান। এবং শুক্র কিন্তু হচ্ছে ভাগ্যের ঘরের কর্মের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে কিন্তু পঞ্চমপতি হয়ে একদম অবস্থান করবে এই সময়কালে। আবার দ্বাদশ ঘরে আবার বুধও কিন্তু চলে আসবে এই ঘরে, যে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এবং তার সাথে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজ, বহু কাজ এই সময়কালে মকর রাশির জীবনে হবে। আবার সবাই তো আর বিদেশে যেতে পারবে না, বিদেশে থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে আবার যারা কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল একদম খুব পারফেক্ট হতে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে এই সময়কালে এই পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্র জীবনকে অন্য মাত্রায় নিয়ে যাবে এই সময়কালে। এবং শুক্রের যে দ্বাদশ ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বারা দৃষ্ট সমসপ্তম যোগ বিভৎস একটা কাজ করবে এই সময়কালে, খুবই ভালো অবস্থান। বুধ অবস্থান করবে সেই সময়, একটা রাশি পরিবর্তন যোগ হয়ে যাবে। বুধ অবস্থান করবে গুরুর রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে বুধেরই রাশি কিন্তু এই মিথুন রাশিতে। কত সুন্দর যোগগুলো আগামী দিনে তৈরি হচ্ছে। দ্বাদশ ঘর হলে কি হবে? দ্বাদশ ঘর হচ্ছে সব থেকে মানে ব্যয়ের ঘর তো বললে হবে, চলবে না। অনেক কিছু তো দ্বাদশ ঘর থেকে দেখা হয়, মেডিকেল জিনিস দেখা হয়, বিদেশ জিনিস দেখা হয়, অনেক জিনিস দেখা হয়, আধ্যাত্মিক জগৎ দেখা হয়, সব অনেক জিনিস, অনেক যেগুলো ওগুলো দ্বাদশ ঘরের ব্যাখ্যা করতে গেলে অন্যরকম হয়ে যাবে, ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আবার এই সূর্য কিন্তু অবস্থান করবে হচ্ছে 10 তারিখ থেকে চলে আসবে নিজের নক্ষত্র, তখন উত্তরাষাঢ়া নক্ষত্রে। একই উত্তরাষাঢ়া নক্ষত্র, এখানটাতেও একটা অজয়ী ভাব থাকবে। এখানটাতেও কোর্ট কেস মোকদ্দমায় যারা জড়িত রয়েছেন সেদিক থেকে একটা ভালো সফলতা পেয়ে যাবে। এখানটাতে কি হবে? বিপরীত রাজ্যটা আরও দৃঢ় হয়ে যাবে এই সময়কালে, আরও জেগে উঠবে, গুরু দ্বারা দৃষ্ট হচ্ছে। খুবই ভালো একটা পরিবেশ তৈরি হবে মকর রাশির জীবনে দ্বাদশ ঘরে সূর্যের এই নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের তো মাত্র একটি চরণই পড়ে, তো এখানেতেও যথেষ্ট ভালো রেজাল্ট দিবে। তবে কি এই নক্ষত্রের মাইনাস দিক রয়েছে আবার, যে কারোর সাথে গন্ডগোল অশান্তি হলে সেই গন্ডগোল অশান্তির কিন্তু মিউচুয়াল হয় না। উত্তরাষাঢ়া নক্ষত্র লিখে রেখে দিবে মনের মধ্যে, যে আপনি আমাকে অমুক দিন অমুক কথা বলেছিলেন, মনে পড়ছে? তো সুদে আসলে দেওয়ার কিন্তু সেই সময় কিন্তু চলে এসছে এই মকর রাশির দ্বাদশ ঘরে, অর্থাৎ ব্যয় ঘটিয়ে দিবে জীবনে। কি ঘটে যাবে এখন বলা মুশকিল মকর রাশির জীবনে, এত জিনিসগুলো পারফেক্ট দিকে যাচ্ছে। যে অপমান লাঞ্ছনা দেওয়া, হ্যাঁ, যখন কেউ ছিল না তখন খুব মেরেছেন লাত্তি নাকি, এখন সেই জিনিসটা চলে আসবে, অটোমেটিকভাবে আসবে, বুঝতে পারবে মকর রাশি, সেই জিনিসগুলো অনুভব করতে পারবে। এই উত্তরাষাঢ়াতে যখন ঢুকে যাবে, এরপরে যখন সূর্যের পরের পরিবর্তনটা, জানুয়ারি মাসের যে পরিবর্তনটা হবে 14 তারিখের পর, যে একদম মকর সংক্রান্তি, তখন কি হবে? 3টি চরণ পাচ্ছে, তারপরে শোভনার পাচ্ছে, তারপরে হচ্ছে ধনিষ্ঠা পেয়ে যাচ্ছে। প্রত্যেকটি নক্ষত্র তুলে ধরবো ধীরে ধীরে, তো সে সময় কিন্তু ডেঞ্জার অবস্থা করে দেবে। তো যাই হোক, অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে। দ্বাদশ ঘরের যোগ তৈরি হলে কি হবে? গুরুর দৃষ্টি পেয়ে যাচ্ছে, তো ভালো অবস্থান। তো এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন, এবং যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন, গুরুর দৃষ্টি থাকছে। মন্দিরের পূজারীদের পাশে আশীর্বাদ দিবেন। গুরুজনকে অশ্রদ্ধা করা যাবে না, এটাও ঠিক। আর বিশেষ করে কিন্তু মাথা গরম করা যাবে না, কারণ মঙ্গল রয়েছে, কেতু নক্ষত্রে থাকবে, শুক্রের নক্ষত্রে থাকবে। ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, মদ মাংস এগুলো থেকে দূরে থাকতে হবে, শয্যাসুখ এগুলো থেকে দূরে থাকতে হবে, বেআইনি পথ এগুলো থেকে দূরে থাকতে হবে। আসক্তি, পুরুষ হলে স্ত্রীর প্রতি আসক্তি, স্ত্রী হলে পুরুষের প্রতি যে একটা আসক্তি, সেই জিনিসগুলো, যাদের ইন্টেনশনটা খারাপ রয়েছে, যাদের মনোভাবটা খারাপ রয়েছে, তাদের কিন্তু অর্থাৎ এক কথা বলতে গেলে বিকৃত মনোভাব, এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই জিনিসগুলো। আর গন্ডগোল অশান্তি এগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালে। যেটা করবে সেটা প্রকৃতি ঈশ্বর করবে। যে নক্ষত্রগুলো বললাম, এই নক্ষত্রের প্রভাব কিন্তু দুর্দান্ত হবে এই মকর রাশির ক্ষেত্রে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো, সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব রাশি পরিবর্তন করছে ডিসেম্বর মাসের 16 তারিখে, 1 মাসের পরিবর্তন। জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনু রাশিতে। সূর্য হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি, অবস্থান করবে একাদশ ঘর, লাভের ঘরে। এবং যে রাশিটা পাচ্ছে সেটাও কিন্তু ধনু রাশি পেয়ে গেছে, দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি। তো সূর্যদেবের এই পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলবে, কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে মনের প্রাণে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্যের এই পরিবর্তনও কিন্তু এবার একটা বিশাল টুইস্ট হয়েছে। কুম্ভ রাশির সাথে সাথে চলছে, রাশির উপর রাহু অবস্থান করছে, রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। দ্বিতীয় ঘরে শনি অবস্থান করছে, শনি মার্গীয় অবস্থা রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে। আর সূর্য রাশি পরিবর্তন করে লাভের ঘরে অবস্থান করছে মঙ্গলের সাথে।
তো মঙ্গল হচ্ছে কি এই কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘরটা হচ্ছে মেষ রাশি, মূল ত্রিকোণ রাশি। কর্মের ঘরটা সাধারণ রাশি। দুটি ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। এবার সূর্যের পরিবর্তনে দুটি ঘরের জুতি তৈরি হলো। সপ্তমপতি এবং কর্মের ঘরের অধিপতির জুতি লাভের ঘরে তৈরি হয়ে গেল, এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে গেল। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি, সেরকম লাভের ঘরের অধিপতি, এবং গুরু নিজের ঘরকে দেখছে নিজের নক্ষত্রে বসে, তার সাথে সূর্য মঙ্গলের উপর দৃষ্টি পড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিভৎস দৃষ্টি, বিভৎস সময় এই কুম্ভ রাশির ক্ষেত্রে। অপ্রাপ্তের প্রাপ্তি এক কথায় বলতে গেলে, কারণ গ্রহদের সাফল্যটি পাবে এই সময়কালে এইরকম। কর্মের ঘরে যে জুতিটা তৈরি হয়েছে এই সময়কালে, শুক্র আর বুধের জুতি, যেটা হচ্ছে কি লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে গেছে। দুটি গ্রহে তো কারো গ্রহ, বুধ আর শুক্র। বুধ হচ্ছে পঞ্চমপতি, বুধ ত্রিকোণের অধিপতি, অষ্টমপতিও বুধ। আবার শুক্র হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম সুখের ঘরের অধিপতি। নিজের ঘরকে দেখছে এই লক্ষ্মী নারায়ণ জুতি। শুক্র তার নিজের ঘরকে দেখছে, কর্মের ঘরে বসে সুখের ঘরকে দেখছে। কত সুন্দর জুতি লক্ষ্মী নারায়ণ। তারপর লাভের ঘরে এত সুন্দর জুতি দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট। এর থেকে তার বিভৎস জুতি নাই। এই সমস্ত মানে এই রকম গ্রহের যে যাদের জন্মকুষ্ঠিতে অবস্থান থাকবে, তারা জীবনে যতই গরিব কুলে জন্মাক, এক কথায় বললাম, অর্থের মুখ দেখবে এবং সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা জীবনে পাবেই পাবে। এটা হচ্ছে মেন জিনিস এই বর্তমানে যে অবস্থান গ্রহদের। এবং এটা আমি বলবো কেন, পৃথিবীর যত জ্যোতিষী আছে সবই এক কথা বলবে। কারণ গ্রহদের যে অবস্থান এবং নক্ষত্রগত যে অবস্থান, সেই অবস্থানটাও যথেষ্ট একদম ভালো অবস্থান। কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রটা কি? পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে অধিপতি দেবতা ভাগ এবং সৌভাগ্যের দেবতার নক্ষত্র, বিজয়ের পরবর্তী উল্লাস। রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, রাশির উপর অবস্থান। রাহু তো কারক, এবং সেই কারক গ্রহের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এবার সূর্য রাশি পরিবর্তন করছে। সূর্য চলে আসলো কোন নক্ষত্রে? মূল নক্ষত্রে চলে আসলো। মঙ্গল মূল নক্ষত্রে চলে আসলো, বিনাশকারী নক্ষত্র। এই মূল নক্ষত্রকে বলা হয়। তো কিসের বিনাশ করবে? ভালো জিনিস হতে গেলে খারাপের বিনাশ হয়, অধর্মের বিনাশ হয়, তখনই কিন্তু ধর্মের জাগরণ হয়। তো সেই অধর্মের জিনিস, খারাপ জিনিসের বিনাশ হবে এই সময়কালে। যে জিনিসগুলো কুম্ভ রাশি জীবনে ঘটে আসছিল, অনেক কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবন চ্যালেঞ্জের মুখে হয়ে গেছিল। কিছুই করেনি, কোনো অন্যায় করেনি, পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সর্বস্ব কেড়ে নিয়েছে, সমস্ত কিছু কেড়ে নিয়েছে জীবন থেকে, জীবনকে খালি করে দিয়েছে, অন্ধকার পথে পড়ে গেছে। বন্ধু বান্ধবের সঙ্গ নাই। যার বাড়িতে গেছে আত্মীয়, সেই আত্মীয় হয়তো ভেবেছে যে পয়সা চেতে এসছে, ওই জন্য চায়েরও খোঁজ নেয় না যে ভাই চা খাবে নাকি এক কাপ। এই যে একটা যে অন্ধকার যুগ দেখে নিয়েছে, যারা কোনো অন্যায় করেনি, যাদের সাথে অন্যায় হয়ে গেছে জীবনে চলার পথে, তো যারা অন্যায় করেছে কুম্ভ রাশির জীবনে, তাদের বিনাশ হবে এই সময়কালে। অত সহজ না। প্রকৃতি যখন যাকে দেয় তখন ঢেলে চুড়ে দেয়। এতদিন কুম্ভ রাশি চোখের জল ফেলছিল, এখন কুম্ভ রাশির যথেষ্ট ভালো সময়। চারিদিক থেকে একটা উন্নতির যুগ কুম্ভ রাশির কিন্তু শুরু হয়ে গেছে। চারিদিক থেকে একটা উন্নতির যুগ, হেভি সময় অপেক্ষা করছে 2026। অ্যাডভান্স জানিয়ে দিলাম 2026-এর যে গ্রহের অবস্থান, সেই অবস্থান থেকে কিন্তু অ্যাডভান্স জানিয়ে দিলাম। হেভি সুন্দর জীবন আসতে যাচ্ছে কুম্ভ রাশির জীবনে। সাড়ে সাতির মার একদম অনেক দূরে চলে যাবে, জীবন বদলে যাবে কুম্ভ রাশির। খুবই সুন্দর অবস্থান হতে যাচ্ছে কুম্ভ রাশির জীবনে। এরপরে শনি নিজের নক্ষত্রে চলে আসবে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে। তো যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, এগুলো বলতে গেলে তো অনেক হয়ে যাবে সময়। তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে 16 ডিসেম্বর থেকে একদম 29শে ডিসেম্বর পর্যন্ত থাকবে হচ্ছে মূল নক্ষত্রে। মূল নক্ষত্র হচ্ছে কি কেতুর নক্ষত্র। কেতু এই সময়কালে সপ্তম ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুক্র অবস্থান করছে কর্মের ঘরে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের আগে বললাম অধিপতি দেবতা ভাগ, সৌভাগ্যের দেবতা, বিজয়ের পরবর্তী উল্লাস। তাহলে কর্মক্ষেত্রে সেই বিজয়ী হবে এই সময়কালে এই কুম্ভ রাশির, যেটা দীর্ঘদিন ধরে সংঘর্ষ করে আসছিল। যেখানে দেখে কুম্ভ রাশিকে হয়তো কেউ বেইজ্জত করেছে, সেই জায়গাগুলোতে নিজের মান সম্মান আবার সে পুনরায় উদ্ধার পেয়ে যাওয়া, সেটাই কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। বহু সরকারি দিক থেকে কাজকর্ম হবে এই সময়কালে, যেটা আশা করা যাচ্ছিল না। যে জীবনে যেটা আশাই করতে পারেনি, সেই জায়গাতে একটা চরম সফলতা পেয়ে যাচ্ছে এই নক্ষত্রে, মূল নক্ষত্রে। হেভি অবস্থান। মূল নক্ষত্র কি? মূল নক্ষত্র হচ্ছে, এর সিম্বলই হচ্ছে জ্বর শিকড়। অর্থাৎ যত গভীর থেকে গভীরে যাবে, সেই গভীর জিনিসের সেই জিনিসটাকে খুঁজে বার করে তার শিকড় উপরে ফেলে দেওয়া। তো সেই জিনিসটাকেও যেরকম বুঝায়, সেরকম কিন্তু একটা গাছকেও কিন্তু একটা শিকড় আটকে রাখে। সেই গাছের কিন্তু আমরা ছায়া পাই, ফল পাই, কত না কত কিছু পাই জীবনে। সেটা কিন্তু কর্মের ঘরকে দেখাচ্ছে, অর্থাৎ কর্ম নিশ্চিত হয়ে যাওয়া। অনেক কুম্ভ রাশি জাতক জাতিকাদের কর্ম এই সময়কালে নিশ্চিত হবে। বহু ক্ষেত্রে সরকারি বেসরকারি সেদিক থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ব্যবসা বাণিজ্যে বিশেষভাবে উন্নতি হবে এই সময়কালে।
লাভের একাধিক রাস্তা তৈরি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে নক্ষত্র, মূল নক্ষত্র কেতুর নক্ষত্র অবস্থান করছে, এর মাইনাস দিকে একটাই জিনিস, এটা লাভের ঘরে অবস্থান করছে, গুরুর দ্বারা দৃষ্ট হচ্ছে। মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ছল চাতুরি করা যাবে না। এটা হচ্ছে সব থেকে মাইনাস দিক। এই একাদশ ঘরে সূর্যের এই অবস্থান গুরু দ্বারা দৃষ্ট হয়ে গেছে এখানটাতে। সব কিছু করো, ছল চাতুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। যেটা করবার, যেটা নিজের জীবনকে চালানোর জন্য যেটা উন্নতি, সেই জিনিসটা করতে হবে কিন্তু সৎ পথে থেকে, তাহলে চরম উন্নতির জায়গা পাবে। আর এই যে এত কথাগুলো বললাম যে বিনাশ হবে, অশুভ শক্তির বিনাশ হয়ে যাবে এই সময়কালে, এই এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এই মূল নক্ষত্রের সাথে কিন্তু মা ধূমাবতী মায়ের একটা কানেকশন থাকে, আশীর্বাদ প্রাপ্ত হয় এই মূল নক্ষত্রের জাতক জাতি। এদেরকে নিয়ে অনেক কথা সমাজে উঠে এসছে যে বিনাশকারী, না বুঝে সুঝে বলবে বিনাশকারী, বিনাশ করে দেবে, সব কিছু খেয়ে ফেলবে, ফেলবে। তো বিনাশকারী নক্ষত্রের কোনোদিন ধর্মের ঘরে থাকে? নবম ঘরটা তো হচ্ছে ধর্মের ঘর, ধর্মের ঘরে কোনোদিন বিনাশকারী নক্ষত্র থাকবে? গুরুর ঘরে কেতুর এই নক্ষত্র, তো কিসের বিনাশ হবে? অধর্মের বিনাশ হবে, ধর্মের জাগরণ হবে। তো সেই জিনিসটাই তো রাজা কি করবে, ধর্মের পথে চলবে। তো সেই জিনিসটা বোঝাচ্ছে, অর্থাৎ হেভি সময় তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই মূল নক্ষত্রে। এরপরে কি হবে, এবং মূল নক্ষত্রে থাকাকালীন কিন্তু গ্রহের রাশি পরিবর্তন হবে। যেমন শুক্র পরিবর্তন করে নেবে, 20 তারিখে চলে আসবে লাভের ঘরে। তো ভাগ্যের ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করবে, গুরু দ্বারা দৃষ্ট হবে, শনি দ্বারা রাশির অধিপতি দ্বারা দৃষ্ট হবে, কেতু দ্বারা দৃষ্ট হবে, কেতু গুরুবর দৃষ্টি পাচ্ছে। তো কতগুলো অবস্থান হচ্ছে। তারপরে যখন আবার 29শে ডিসেম্বরে এই সূর্য চলে আসবে, যখন আবার পূর্বাষাঢ়া নক্ষত্র, যেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে চলে আসবে। আর 28 তারিখে কিন্তু আবার বুধও কিন্তু রাশি পরিবর্তন করে দেবে, অর্থাৎ 4টি গ্রহ কিন্তু লাভের ঘরে অবস্থান করবে। লাভের ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে। বিভৎস সময়, একাধিক লাভের রাস্তা থাকবে। জীবনের মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূরণ হয়ে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের গুণ রয়েছে, পূর্বাষাঢ়া নক্ষত্রের মধ্যে একটা স্ফূর্তি থাকে, যে কারো কাজ করার প্রবণতা যদি না থাকে তাকেও ঠেলে ঠুলে নিয়ে যাবে, মোটিভেশন করে দিবে, যে করবা না, এমন কথা বলবে যে তুমি মোটিভেট হয়ে যাবে, তুমি কাজ করার ক্ষমতা তোমার মধ্যে প্রবল জেগে যাবে। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা নিজের জীবনে খুব অসহায় নিজেকে মনে করছিল যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, কোনো কিছু হবে না, আমার জীবন শেষ হয়ে গেছে, আমার লাইফ শেষ হয়ে গেছে, আমি চলতে পারবো না, এগিয়ে যেতে পারবো না, তাদের সাথে চ্যালেঞ্জ থাকলে এই সময়কালে নিজের অন্তরকে জেগে উঠবে যে আমি পারবো সেই কাজ করতে, আমার দ্বারা সেই কাজ করার ক্ষমতা হবে, আমি এগিয়ে যেতে পারবো, নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারবো, নতুনভাবে বাঁচতে পারবো। এই যে প্রেরণা, এটা কিন্তু এই সময়কালে চলে আসবে, উঠে চলে আসবে। গুরু দ্বারা দৃষ্টি হয়ে গেছে, গুরুর জ্ঞানেই তো অজ্ঞানতার অন্ধকারটা দূর হয়। তো এইরকম একটা পাওয়ার কিন্তু পেয়ে যাবে এই সময়কালে এই পূর্বাষাঢ়া নক্ষত্রের এই কুম্ভ রাশি জাতক জাতিকারা। নিজেদের মধ্যে সেই জিনিসটা অনুভব হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমিই পারবো। কারণ রাহু অ্যাম্বিশন জাগিয়ে দিবে শতবীর সাথে রাশির উপর অবস্থান করে। তো সেই জিনিসগুলো চলে আসবে এই সময়কালে, যে যেটা গেছে আবার নতুন করে বাঁচতে হবে, চলো আবার চেষ্টা করি, আবার এগিয়ে চলি। এই জিনিসগুলো চলে আসবে 7.5-এর মধ্যে, এবং সেটা পারবেও। কারণ লাভের ঘরে জিনিসটা চলেছে, যেটা করবে সেটাতেই লাভ পাবে, মনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পেয়ে যাবে যে আমার দ্বারা হচ্ছে তো, আমি পারছি তো। অতএব এই সময়কালে কোনো রকম নেগেটিভ চিন্তা করা যাবে না। আর এই যে পূর্বাষাঢ়া নক্ষত্রের যে সিম্বল, সেটাকে কি দেওয়া হয়েছে, কুলা দেওয়া হয়েছে। কুলা বলতে আমাদের গ্রামগঞ্জে বেশি ব্যবহার হয়, শহরেও ব্যবহার হয়। পাখা যেটাকেও বলা হয়, যে খারাপ জিনিসটাকে ঝেড়ে ফেলা। গ্রামগঞ্জে কুলা, যেটাতে ধান গম ঝেড়ে নেওয়া হয় আর কি, সেই কুলা, যে খারাপ জিনিসটাকে ঝেড়ে নিয়ে ভালো খাদ্যশস্যটাকে উঠিয়ে নেওয়া, সেই জিনিসটাকে বুঝাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু আসল যে লাভ, সেই লাভ জিনিসটা জীবনে পেয়ে যাওয়া, এটাও বুঝাচ্ছে যে যেই কর্ম করুক, সরকারি করুক, বেসরকারি করুক, ব্যবসা বাণিজ্য করুক, চারিদিক থেকে একটা উন্নতির সময় এই কুম্ভ রাশির ক্ষেত্রে থাকছে এই সময়কালে, হেভি উন্নতি থাকবে। এবার সপ্তমপতি হচ্ছে সূর্য স্বয়ং অবস্থান করছে লাভের ঘরে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। সপ্তম ঘরটা কি ব্যবসা বাণিজ্যের ঘর, অবস্থান হয়েছে কি কাম ত্রিকোণে। তাহলে মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূরণ হবে, গুরুর দৃষ্টি পড়ছে এই ঘরটাতে, মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূর্ণ হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। যারা ব্যবসা বাণিজ্য করছেন আমদানিতে যথেষ্ট বৃদ্ধি হবে, এই সময়কালে চরম বৃদ্ধি হবে, আমদানি হবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। এরপরে উত্তরা ফাল্গুনিতে চলে আসবে, এই উত্তরা ফাল্গুনি বলছি উত্তরাষাঢ়া নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে কি জানুয়ারি মাসের 10 তারিখে। এবার গ্রহ যদি নিজের নক্ষত্র অবস্থান করে তাহলে কি হবে, ভালো অবস্থান। সূর্য নিজের নক্ষত্র অবস্থান করবে, একটি চরণ পাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, মিথুন রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে, নিজেরই নক্ষত্র অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতি আবার নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেই ঘরে আবার সূর্যও নিজের নক্ষত্র অবস্থান করছে। বিভৎস সময়, হেভি সময় হচ্ছে। যে কাজগুলো তুলে ধরলাম, চারিদিক থেকে একটা উন্নতির সময় এই সময়কালে দেখতে পাবে।
এই সময়কালে দেখতে হবে সেটা প্রশাসন লেভেল হোক, যেই লেভেল হোক, যেই কাজে যুক্ত থাকুক সেই কাজে বিশেষভাবে উন্নতি। এবং দেবগুরু বৃহস্পতি সন্তানের ঘরে অবস্থান করছে, সন্তানের কর্মে বিশেষভাবে এই সময়কালে উন্নতি দেখতে পাবে। সেরকম বাড়ির দাদা মানে বয়োজ্যেষ্ঠ লোকদের উন্নতি হবে, সংসারে মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূরণ হবে এই সময়কালে। সব দিক থেকে একটা ভালো একটা প্রোগ্রেস থাকবে এই সময়কালে এই কুম্ভ রাশি। শিক্ষা থেকে আরম্ভ করে তারপর নিজের সরকারি বেসরকারি কর্মক্ষেত্র সব দিক থেকে একটা ভালো সময় হতে যাচ্ছে এই কুম্ভ রাশির, হেভি সময় হতে যাচ্ছে। তবে প্রত্যেকটি গ্রহের যে শুধু ভালো ফলই থাকবে জীবনে সেটাও না, অনেক খারাপ দিকও রয়েছে। যেমন মাথা ঠান্ডা করে চলতে হবে, বয়োজ্যেষ্ঠ লোককে সম্মান করতে হবে, বাড়ির দাদা দিদি ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যখন মূল নক্ষত্রে থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যখন থাকবে তখন মনের ইচ্ছা বাসনা কামনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শুক্রও থাকছে সাথে, অতএব বিপরীত লিঙ্গকে বিশেষভাবে সম্মান প্রদান করতে হবে। সূর্যের নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে সেই সময়কালে কী হবে, যে গণ্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। প্লাস পয়েন্ট কি, যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেগুলোর দিক থেকে ভালো সফলতা পেয়ে যাওয়া, এটা কিন্তু প্লাস পয়েন্ট। কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে তখন কিন্তু টেন্ডেন্সি অন্যরকম হয়ে যাবে। সেটা কীরকম মনে পড়ে যাবে, অর্থাৎ কোনো কোথাও যদি শান্তি বার্তা নিয়ে কেউ যায়, মিউচুয়াল করতে যায়, যে কোনো গণ্ডগোল অশান্তি, তো মিউচুয়াল তো হবেই না, ওটা কোর্ট কেস পর্যন্ত চলে যাবে, মিউচুয়াল হওয়া মুশকিল। অর্থাৎ সেই সময় মনে পড়ে যাবে যে অমুক দিন তো আপনি আমাকে এই কথা বলেছিলেন। এরা কি লিখে রেখে দেয় এবং সুদ সমেত রিটার্ন করে দেয় জীবনে। এই উত্তরাষাঢ়া নক্ষত্র যাদের রয়েছে তারা দেখবেন লিখে রেখে দেবে মনের মধ্যে উত্তরাষাঢ়া নক্ষত্র, যে আপনি আমাকে এই কথা বলেছেন, মনে পড়ে, এগুলো জিনিস হয়। তো যাই হোক, এই জিনিসগুলো এগুলো নেগেটিভ জিনিস, সেদিক থেকে সরে থাকতে হবে। তো এই সময়কাল অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তো অনেক কথাই আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কুম্ভ রাশির তো 7.5 চলছে, আগামী দিনে বহু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আমাদের এই চ্যানেলের সম্পূর্ণ নক্ষত্রকে নিয়েই আলোচনা করা হয়। তো যাই হোক, নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আজকে আলোচনা করব মীন রাশিকে নিয়ে। মীন রাশির ক্ষেত্রে সূর্যদেবের পরিবর্তন 16ই ডিসেম্বর হচ্ছে। সূর্য 16ই ডিসেম্বর রাশি পরিবর্তন করবে 2025 এবং অবস্থান করবে হচ্ছে ধনু রাশিতে, এবং এইখানটাতে থাকবে হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত, 1 মাসের গোচর। তো সূর্যদেবের পরিবর্তনে মীন রাশি কীরকম প্রভাব পড়বে, মীন রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে যায়। তো যাই হোক, সূর্যদেবের এই পরিবর্তন, তো সূর্য হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার করা হয়, কারণ কর্মের ঘরে নবম ঘর হয়ে যাচ্ছে এই ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হয়ে যাচ্ছে কর্মের ঘর, অর্থাৎ নবম পঞ্চম যোগ থাকে, আর সেই কর্মের ঘরেই সূর্যের অবস্থান। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে মঙ্গলের সাথে কিন্তু একটা অবস্থান হয়ে গেল। মঙ্গল হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, এই মীন রাশির ক্ষেত্রে কারো গ্রহ, ধনসম্পত্তির ঘরের অধিপতিও কিন্তু মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, দুটি গ্রহের জুতি, এবং এই জুতির উপর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। একটা বিভৎস সময় মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে অ্যাডভান্স বলে যাচ্ছি 2026 সাল বিভৎস হয়ে যাবে। ভিডিও দিইনি, এখনো ছাড়বো ভিডিও, তো কোন দিক থেকে উন্নতির সমস্ত কিছু দেখাবো। তবে অত কিছুতে একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না, যে নক্ষত্রদের চরণ, তারপরে নবাংশ, এগুলো বলতে গেলে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে। এই সামান্য নক্ষত্র নিয়ে আলোচনা করি, কিন্তু নক্ষত্রের তো চরণ নিয়ে আলোচনা করি না, যে কোন চরণ, তার নবাংশ কি, তার কি ফল, যতটা শর্টকাটে হয় সেটাই তুলে ধরি, কারণ অত বলা তো সম্ভব না, কেউ ভিডিওই দেখবে না। তো যাই হোক, সূর্যদেবের এই পরিবর্তন কর্মের ঘরে হচ্ছে, দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র থেকে নিজের রাশিকে দেখছে, সেই রাশিতেই জুতিটা তৈরি হচ্ছে, এবং এই জুতির উপর শনির দৃষ্টি থাকছে, সেরকম কেতুর গুরুবৎ দৃষ্টি থাকছে। বিভৎস সময় হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। কর্মের ঘরে অবস্থান 7.5 তাতি যা রয়েছে এখন সব পিছনে চলে যাবে মীন রাশির, মানে পিছন দিক দিয়ে চলে যাবে, সামনের দিক দিয়ে আর আসতে পারবে না। মানে যত রকম বিপদ আপদ যা রয়েছে 7.5 যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত থাকবে এই সময়কালে এই মীন রাশি, একমাত্র দেবগুরু বৃহস্পতির কেন্দ্রে অবস্থানের দরুন। শনি রাহু যতগুলো গ্রহ রয়েছে সবগুলো গ্রহ কিন্তু এই সময়কালে একেবারে দেবগুরু বৃহস্পতির আন্ডারে আসতে যাচ্ছে, এবং কীভাবে আসছে সেটাও বলে দেবো, শুধু সংকেত দিব, তারপর গ্রহগুলো যখন পরিবর্তন হবে সেগুলো নিয়ে বিশেষভাবে তুলে ধরবো। তো মীন রাশির ক্ষেত্রে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু অবস্থান করবে মূল নক্ষত্রে, এবং মূল নক্ষত্রে কিন্তু থাকবে হচ্ছে 29শে ডিসেম্বর পর্যন্ত, 16 তারিখ থেকে। এই সময়কালে মঙ্গলও কিন্তু মূল নক্ষত্রে থাকছে, আবার 20 তারিখে শুক্র প্রবেশ করবে, শুক্রও কিন্তু মূল নক্ষত্রে থাকবে, শুক্র 25 তারিখ পর্যন্ত থাকবে, তারপর আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু একদম কর্মের ঘরে পড়েছে, কর্মের ঘরে পড়েছে,
আর সূর্য হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, অর্থাৎ যারা কর্ম নিয়ে চিন্তায় ছিলেন, কর্মের দিক থেকে কিন্তু একটা ভালো সংবাদ এই সময়কালে আসবে। কর্মক্ষেত্রে যত রকম অসুবিধা ছিল দীর্ঘদিনের, যে একটা বাজে পরিস্থিতি ছিল, সেই অশুভ শক্তির কিন্তু নাশ হবে, কারণ মূল নক্ষত্র এটাই বোঝাচ্ছে। মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশ কিসের বিনাশ ঘটবে? অধর্মের বিনাশ ঘটবে কর্মের ঘরে। অধর্মের বিনাশ ঘটে ধর্মের মানে জয় হবে, এক কথা ধর্ম স্থাপন হবে কর্মের ঘরে। আর ধর্মের কারক হচ্ছে সূর্য। এবার সূর্য এই ধনুরাশিতে কারক হয়, অগ্নিতত্ত্ব রাশি কর্মের ঘরে, তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে। অর্থাৎ প্রশাসনিক বিভাগ বা যেই কর্মই করুক, সরকারি করুক বেসরকারি ক্ষেত্রে, নিজেদের কাজের দিক থেকে একটা বিশেষ উন্নতি। যে কাজগুলো পার্মানেন্ট হচ্ছিল না, বহু চিন্তার মধ্যে ছিল, সে মানসিক দুশ্চিন্তা এই সময়কালে দূর হবে এই মূল নক্ষত্রের সূর্যের এই অবস্থানে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, গুরুর দৃষ্টি পড়ছে, নিজের ঘরকে দেখছে মূল ত্রিকোণ রাশিকে, নিজের নক্ষত্রে অবস্থান করে। অতএব এই দিক থেকে উন্নতি। এবার মূল নক্ষত্র কিন্তু মা ধূমাবতী মায়ের বিশেষ আশীর্বাদ থাকে। এই নক্ষত্রের এমন একটি দিক রয়েছে যেটা প্রকৃতির একটা বিশেষ আশীর্বাদ, যে নক্ষত্র যতই গভীরে পড়ুক জীবনে, এরা উঠে দাঁড়াবে। একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে এদের মধ্যে, কোনো না কোনো রাস্তা পাবে, সেই দিক থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সেই জিনিসটাও কিন্তু কর্মের ঘরে মীন রাশি বহু জাতক জাতিকাদের মধ্যে এই সময়কালে বুস্টারজনিত কাজ করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে অশুভ শক্তির নাশ হয়ে ধর্মের জয় হবে এবং সেখান থেকে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। খুবই ভালো অবস্থান। তবে মূল নক্ষত্রের যে সিম্বল, সেটাকে তো শিকড়, গাছের শিকড়, গভীর থেকে গভীরে। তো মূল নক্ষত্রের মানে জাতক জাতিকাদের মধ্যে এই জিনিসটাও খুব থাকে, যে কোনো কাজের প্রতি একটা ভিতরে একদম গভীর থেকে গভীরে যাবে, সেই গভীর জিনিসটাকে পর্যবেক্ষণ করে তুলে ধরা এবং তার উপর যে একটা কাজ, সেই জিনিসটাকে করে ফেলা, এটাও কিন্তু এই নক্ষত্র বোঝাচ্ছে। অর্থাৎ প্রশাসনের দিক থেকে যারা পুলিশ লাইনে রয়েছেন কিংবা মিলিটারি শাসন ব্যবস্থা, যেগুলো প্রশাসন বা কোনো উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন, সেই কাজগুলো গভীর থেকে গভীর সমস্যার সমাধান হবে এই সময়কালে এবং আসল সত্য কিন্তু বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা ভালো জিনিস ঘটার প্রবল সম্ভাবনা থাকছে এই মীন রাশির জীবনে এই সময়কালে। যারা যে এই সমস্ত প্রবলেমে পড়েছেন, তারা বিশেষভাবে সফলতা পাবে মীন রাশির। তো এটা হচ্ছে সেই মূল নক্ষত্র। মূল নক্ষত্রের যে মানে শিকড়, সেই শিকড়ই তো একটা গাছকে আটকে রাখে, যে গাছের আমরা ছায়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ভোগ করি, ফল মূল যা রয়েছে সব কিছুই কিন্তু আমরা পেয়ে আসি প্রকৃতির থেকে। অর্থাৎ এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তারাও কিন্তু একটা ভালো ইমপ্রুভের দিকে যাবে। শনির 7.5 চলছে, এটা ঠিক, শনি রাশির উপর অবস্থান করছে, এটাও ঠিক, কিন্তু থাকছে কোথায়? গুরুর রাশিতে থাকছে, গুরুর নক্ষত্র অবস্থান করছে এই সময়কালে। জানুয়ারি মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, নিজের উত্তরা ভাদ্রপদে আসবে, কিন্তু দেবগুরু বৃহস্পতিতে একদম চলে এসছে বক্রী অবস্থায়, চতুর্থ ঘরে অবস্থান। অর্থাৎ মীন রাশির 1000টা দোষ কিন্তু সমন করার ক্ষমতা রাখবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই কেন্দ্র অবস্থান। অর্থাৎ মীন রাশির কিন্তু বাল্যে বাল্যে এক কথায় মূল নক্ষত্রে হতে যাচ্ছে। এরপরে যখন চলে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, তখন পূর্বাষাঢ়া নক্ষত্র তো আরও মানে কি বলবো, কর্মক্ষেত্রে নিজের মানে কর্মকে জাগিয়ে তুলে দিবে, নিজেকেও জাগাবে এবং পাশাপাশি লোকদেরকেও মোটিভেশন করে দিবে, কর্মের প্রতি উৎসাহ নিয়ে চলে আসবে, কর্ম করতে হবে। বহু মীন রাশির জাতক জাতিকারা হাফসল হয়ে গেছে এই 7.5-এর মধ্যে, যে হয়তো কেউ কর্ম ছেড়েই দিচ্ছে, আর কি কর্ম করব, কিছুই তো নাই করার মতো। কিন্তু তাদের মধ্যে একটা আশার আলো জাগবে এই সময়কালে, যে না আমি পারবো, আমার দ্বারাই হবে, আমিই পারবো। এই যে একটা উৎসাহ, ভিতরের যে একটা চেতনা, এই চেতনা ফিরিয়ে নিয়ে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্র। এই নক্ষত্রে কিন্তু এতটাই মোটিভেশন পাওয়ার থাকে যে নিজের জীবনকে সেই এগিয়ে নিয়ে যাওয়ার দিকে নিয়ে চলে যাবে। আর কর্মের ঘরেই কিন্তু এই সূর্যের এই অবস্থান হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়াতে যখন সূর্য প্রবেশ করবে, সে সময় কিন্তু শুক্রও থাকছে, আবার বুধও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে। এবং এই যে মূল নক্ষত্রে যে সময় সূর্য অবস্থান করবে, সেই সময় কিন্তু শুক্র আর বুধের জুতি থাকছে কিন্তু সেই ভাগ্যের ঘরে, যেখানে তো লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, এরও কিন্তু একটা ভালো যথেষ্ট প্রভাব থাকবে এই সময়কালে এই মীন রাশির উপর। এবং পরবর্তীতে যখন সূর্য পূর্বাষাঢ়াতে আসবে, তখনও কিন্তু এই দুটি গ্রহ কিন্তু 4টি গ্রহই একসাথে কর্মের ঘরে অবস্থান করবে এবং 4টি গ্রহের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে। অর্থাৎ বলতে গেলে মীন রাশির বাল্যে বাল্যে চারিদিক থেকে উন্নতি। লিখে রেখে দিবেন, বলে যাচ্ছি এই 2026-এর শুরুতে জীবন বদলে যাবে। তবে একটি কথা বলবো মীন রাশির উদ্দেশ্যে, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, এটা আমার প্রথমে বলা উচিত ছিল, প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি, ভুলে গেছি, এটা কিন্তু বলে যাচ্ছি আমি, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান, সূর্য মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দেবে। সূর্য হচ্ছে ষষ্ঠপতি, যে কোনো কম্পিটিশন যে কোনো দিক থেকে গিয়ে রাখার ক্ষমতা কিন্তু সূর্যেরই। কারণ আমাদের এই বর্তমান যুগই হচ্ছে কম্পিটিশনের যুগ, কেউ হাত ধরে টানে তো কেউ কারো পা ধরে টানে, এগুলোর যুগ কিন্তু হচ্ছে এই যুগ। তো একটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে কি, অবশ্যই সূর্যকে বল দিতে হবে। সূর্য হয়তো কারো কর্মের ঘরে গ্রহণযোগ লাগিয়ে বসে রয়েছে, সূর্য পাপ কর্তৃক যুগের মধ্যে চলে এসেছে, সূর্য পাপী গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে গেছে, সূর্য কোনো বাজে নক্ষত্রে পড়ে রয়েছে। অর্থাৎ সূর্যকে বল দিতে হবে। সূর্যকে বল দিতে গেলে কি করতে হবে? বাড়িতে সূর্য যন্ত্র বিধি সম্মতভাবে স্থাপন করতে হবে। এটা সারা জীবনের একটা উপাচার দিয়ে যাচ্ছি আমি।
বাড়িতে সূর্য যন্ত্র বিধিসম্মতভাবে স্থাপন করবেন। হাতের মাঝখানে 2টি আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন বেটে সেই চন্দনকে 11 বার ছিটা দিবেন সেই যন্ত্রের উপরে এবং বলবেন ওম হ্রিং হিনি সূর্যাদিত্য শ্রীং, অথবা সেই সূর্য যন্ত্রের সামনে গায়ত্রী মন্ত্র জপ করবেন, করলে সূর্য যথেষ্ট বলি। এটা সব থেকে শর্টকাট আমি উপাচার দিয়ে যাচ্ছি, কারণ বিদেশে থাকলেও এই যন্ত্র স্থাপন করতে পারবেন, বাড়িতে স্থাপন করে সেই যন্ত্রের সামনে করতে পারবেন। এছাড়া সূর্যের অন্যান্য উপাচার রয়েছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে সর্ব মানে শক্তিমান উপাচার। এর উপাচারের থেকে আর কোনো উপাচার নাই সূর্যের এই উপাচার। এবার এই যন্ত্র কোথায় পাবেন? এই যন্ত্র আমাদের ইউটিউবে একটা প্রোডাক্ট বলে অপশন রয়েছে, সেইখানটাতে স্ক্রিনে টাচ করলেই এই যন্ত্রগুলো পাওয়া যাচ্ছে। এই যন্ত্রগুলো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই যোগ নেবেন এবং বাজেটের মধ্যে। এবার ভাববেন না যে ভাই হয়তো নিজের ব্যবসা করার জন্য বা নিজের কমিশন খাওয়ার জন্য এগুলো করছে, সেটাও না। সেই যন্ত্র 500 টাকা থেকে শুরু, 10% কমিশন 50 টাকা, তার মধ্যে ইউটিউব নেবে, নিয়ে আমাকে হয়তো 10, 15, 20 টাকা দিবে। আমি টাকার জন্য বলছি না, আমি আপনাদের জন্য বলছি যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, বাড়িতে অবশ্যই এই যন্ত্র স্থাপন করবেন। সূর্যের মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দিবে জীবনে। সরকারি কাজ থেকে, সরকারি সুবিধা থেকে, যে কোনো কাজকর্ম, সেটা সরকারি হোক বেসরকারি হোক, প্রতিষ্ঠান হোক, মান সম্মান যশ খ্যাতি কিন্তু সূর্যই দেয়। আর সূর্য যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু মান সম্মান যশ খ্যাতি সব জীবন থেকে চলে যাবে। এগুলো সমস্যা থাকে জীবনে। যাই হোক, কিছু মনে করবেন না, অনেকগুলো কথা বললাম। তো অবশ্যই সংগ্রহ করবেন যাদের প্রয়োজন রয়েছে। তো যাই হোক, সূর্যের যে এই পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু হেভি একটা কাজ দিবে এই সময়কালে, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দিবে, মানে বিশেষ উন্নতি থাকবে। কারণ এই নক্ষত্রের আরও একটি যেটা সিম্বল, সেটা হচ্ছে হাতির দাঁত। তো হাতির দাঁত মানে কি? একটা সমৃদ্ধশালী ব্যক্তি, একটা সমৃদ্ধশালী অবস্থান তৈরি করবে, সমাজে একটা গাম্ভীর্য নিয়ে আসবে, মান সম্মান যথেষ্ট পাবে, কর্মক্ষেত্রে কর্মের উন্নতি, যেই কর্ম করবে সেই কর্মে বিশেষভাবে উন্নতি ছাপ থাকবে এই সময়কালে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে পালন করতে পারবে। যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের পদোন্নতি, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটা শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে এই সময়কাল এই নক্ষত্রে অবস্থান সূর্যের। অনেকে বলবে শুক্রের নক্ষত্র, কিন্তু গুরু দ্বারা তো দৃষ্ট হয়ে গেছে, নক্ষত্রের অধিপতিও গুরু দ্বারা দৃষ্ট, আবার সূর্যের উপরও গুরুর দৃষ্টি। মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখছে। অনেক কিছু সম্ভব হয় গুরুর দৃষ্টি যেখানটাতে পড়ে যায়। যাই হোক, এরপরে যখন আবার চলে আসবে হচ্ছে 10ই জানুয়ারি থেকে চলে আসবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্য কিন্তু নিজের নক্ষত্রে চলে আসবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যখনই প্রবেশ করবে তখনই তো উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে সূর্য, মকর সংক্রান্তি। এবার যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে তখন কিন্তু আরও বিভৎস হয়ে যাবে কর্মক্ষেত্রে, সব দিক থেকে উন্নতি জায়গাতে চলে আসবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে এই সময় উন্নতির লক্ষ্য, অর্থাৎ কর্মের দিকটা বিশেষভাবে প্রস্ফুটিত হচ্ছে এই মীন রাশির জীবনে। কারণ কর্মের ঘরেই কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে। যে কোনো কাজের দিক থেকে সফলতা মীন রাশির নিশ্চিত। সন্তানের কর্মের উন্নতি থেকে আরম্ভ করে যেই কর্মই করুক, সেই কর্মেই কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে এই মীন রাশির। উত্তরাষাঢ়া নক্ষত্রের একটি চরণই পড়ছে, বাকি চরণগুলো তো পড়ে যাচ্ছে হচ্ছে মকর রাশিতে। তো মকর রাশিতে যখন থাকবে তখন আবার সেই বিশেষভাবে আলোচনা করব যে মকর রাশি মকর সংক্রান্তি আবার মঙ্গলের রাশি পরিবর্তন করবে, মঙ্গলের উচ্চ ঘর হয়ে যাবে, বিভৎস পরিবর্তন হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে, লাভের ঘরে হয়ে যাবে, ফাটাফাটি সময় মীন রাশির। তো যাই হোক, এই সময়কালে বিশেষভাবে সাবধান বলতে কি যে মাথা গরম করা যাবে না। 1 নাম্বার, কেতু থাকছে মূলে, আবার সূর্যও থাকছে মূলে, মাথা গরম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সেনাপতি কিছু বুঝবে না তো লড়াই করে নেবে, গন্ডগোল অশান্তি। রাশির উপর দৃষ্টি থাকছে, রাশির উপর শনি অবস্থান করছে, বাঘ বিতণ্ডাতে জড়িত হয়ে যাবে। এগুলো হয়ে যায় কিন্তু মঙ্গল যখন কেতু নক্ষত্রে থাকে, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে সাবধান। পূর্বাষাঢ়া নক্ষত্রে যখন থাকবে তখন রাজা তো সুখ ভোগ করবে, শুক্রের নক্ষত্র, তো ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। স্ত্রী হলে পুরুষের প্রতি, পুরুষ হলে স্ত্রীর প্রতি কলঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব কর্মক্ষেত্রের দিক থেকে সাবধান। বিপরীত লিঙ্গকে অবশ্যই সম্মান প্রদান করতে হবে, এটা কিন্তু সবসময় মেনে চলতে হবে। এবং এই সময়কালে কর্মের ঘরে এই যোগটা তৈরি হচ্ছে, তাও আবার ধনু রাশিতে, তো মদ মাংস এগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে এই মীন রাশিকে। এবং যখন সূর্যের নক্ষত্রে থাকবে তখন তো কম্পিটিশন এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। কম্প্রোমাইজ, গন্ডগোল অশান্তি হলে শান্তির দূত, শান্তি বার্তা এগুলো কিন্তু হয় না উত্তরাষাঢ়া নক্ষত্রে। মনে পড়ে যায় যে আপনি আমাকে অমুক সময় অমুক কথা বলেছেন, এগুলো কিন্তু মনে পড়ে যায়। যাই হোক, এদিক থেকে কিন্তু সাবধান। এ সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, এগুলো করলেই যথেষ্ট। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বহু ভিডিও দেওয়া হবে আগামী দিনে মীন রাশি সম্পর্কে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।